আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম BCS হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের অনলাইন ক্লাসে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ নিয়ে। এই চ্যাপ্টারটি ডিআইবি শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় প্রায় প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেই থাকে। তো আমাদের চ্যাপ্টারের নাম কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস অথবা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপও বলে থাকে এই চ্যাপ্টারটাকে। তো এই চ্যাপ্টারটা বোঝার জন্য আমাদের মূলত এই চ্যাপ্টারটির অঙ্কগুলো নির্ভর করে সূত্র বেসড। সেক্ষেত্রে আপনার এই চ্যাপ্টার ভালো করতে হলে আপনাদের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। আমরা যেদিন যে সূত্র নিয়ে আলোচনা করব আপনারা সেই সূত্রগুলো খাতায় লিখে ফেলবেন, এবং যদি সূত্র ভালো পারেন তাহলে এই চ্যাপ্টারটি আপনারা খুব ভালো পারবেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র দেখে মনে করবেন যে অনেক সূত্র, আসলে বেশ কয়েকটি সূত্র ভালোভাবে মুখস্থ করলেই দেখবেন যে ওই এক সূত্রকে নির্ভর করেই অনেকগুলো সূত্র আসতেছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসের আলোচনায় প্রবেশ করি। আমরা প্রথমেই দেখতেছি যে এখানে আমরা সিবিপি, এই সিবিপিকে ভাঙলে আমরা পাই কস্ট, ভিকে ভাঙলে আমরা পাই ভলিউম বা সেলস, আর পিকে ভাঙলে আমরা পাই প্রফিট। তো এই সিবিপি অ্যানালাইসিসের সংজ্ঞাতে বলা হয়েছে যে সিবিপি অ্যানালাইসিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল অফ প্রফিট প্ল্যানিং। অর্থাৎ আপনার প্রফিট প্ল্যানিং করতে গেলে বা মুনাফা নিয়ে আপনি যদি পরিকল্পনা করতে যান তাহলে আপনাকে সিবিপি ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। এবং সিবিপির আমরা যে তিনটা উপাদান দেখছি, কস্ট, ভলিউম এবং প্রফিট, এই প্রত্যেকটা তিনটা উপাদান একটা আরেকটার উপর নির্ভরশীল। অর্থাৎ একটা বাড়ালে বা কমালে আরেকটার উপর ইমপ্যাক্ট পড়ে। ধরুন আপনি যে আপনার প্রোডাকশানের যে পণ্যটা উৎপাদন করেন সেটার যদি আপনি কস্ট বাড়ান তাহলে সেক্ষেত্রে আপনার সেলসে কি প্রভাব পড়বে বা প্রফিটে কি প্রভাব পড়বে সেটাই হলো সিবিপি অ্যানালাইসিস। অথবা আমরা ধারণা করছি যে এই বছর আমরা 1 কোটি প্রফিট অর্জন করতে চাই বা আরও বেশি 1 কোটি প্রফিট অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমার সেলস কত হবে, অথবা আমি যদি কস্ট কমাই তাহলে আমার প্রোডাকশানের ক্ষেত্রে সেলস কি বাড়ছে নাকি কমছে, প্রফিটে কি এটার ইমপ্যাক্ট পড়বে, এই সবগুলোকেই আমরা মূলত সিবিপি অ্যানালাইসিস টার্ম বলি। অথবা আমার ঠিক কি পরিমাণ প্রোডাকশান উৎপাদন করতে হবে যাতে করে আমার কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টে যায়, মানে যে পয়েন্টে যাবে যখন কোনো কোম্পানির লসও হবে না, ক্ষতিও হবে না। তো চলুন আমরা এই চ্যাপ্টারের মূলত কি কি সূত্র আসে সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে আমরা দেখছি বেশ কিছু সূত্র। তো সূত্রগুলো বোঝার পূর্বে আমাদের একটা সমীকরণ বুঝতে হবে, তাহলে সূত্রগুলো আমাদের খুব সহজেই হয়ে যাবে। তো কি সেই সূত্র দেখুন বা সমীকরণটা, আমরা বলছি যে সেলস থেকে আমরা ভিসি দ্বারা ভেরিয়েবল কস্ট বুঝাই। সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি আমরা বাদ দিই তাহলে আমরা সিএম পাই। এই সিএমকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে আমরা লিখলে পাই কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে আমরা সংক্ষেপে লিখছি সিএম। আর ভিসিকে আমরা লিখলে পাই হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টকে আমরা সংক্ষেপে লিখছি ভিসি। আর এফসিকে আমরা বলি হলো ফিক্সড কস্ট, সংক্ষেপে আমরা এফসি লিখেছি। তো এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। দেখুন আমরা লিখে দিয়েছি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি, এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা এই এফসি মানে ফিক্সড কস্ট যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হলো প্রফিট। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনারা বলতে পারেন যে আসলে মূলত একটা কোম্পানির ভেরিয়েবল কস্টটা কি। ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার সেই কস্ট যেটা কিনা প্রোডাকশানের পরিমাণ বাড়ানোর সাথে সাথে এই ভেরিয়েবল কস্টও বাড়বে এবং কমানোর সাথে সাথে ভেরিয়েবল কস্টও কমে যাবে। অর্থাৎ একটা প্রোডাক্টের উৎপাদনের সাথে যখন যে কস্টটা সরাসরি জড়িত সেটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলি। ধরুন যে একটা আপনি শার্ট উৎপাদন করছেন, তাহলে এই শার্ট উৎপাদনের সাথে আপনার যে কস্টগুলো ডিরেক্ট জড়িত সেগুলোকে আমরা বলি ভেরিয়েবল কস্ট। যেমন শার্টের উৎপাদনের সাথে শার্ট উৎপাদন করতে গেলে আপনার সুতা অবশ্যই লাগবেই,
এবং এই শার্টটা উৎপাদন করতে গেলে আমরা ফ্যাক্টরিতে দেখি যে কিছু কর্মচারী যারা একেবারে এই শার্টের সাথে সরাসরি জড়িত, তাহলে ওই কর্মচারীর যে শ্রম, যেটাকে ইংলিশে বলা হয় ডিরেক্ট লেবার, সেটা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট। কারণ আপনি যত প্রোডাকশান উৎপাদন করবেন, মানে উৎপাদন যত বাড়াবেন, ধরে নেন 20টা যদি শার্ট আপনি উৎপাদন করেন, তাহলে 20টার ক্ষেত্রে যে সুতা লাগবে, 30টা শার্ট উৎপাদন করলে সুতা আরও বেশি লাগবে। আবার 20টা শার্ট উৎপাদনের জন্য যে শ্রম লাগবে, 30টা শার্ট উৎপাদনের জন্য আরও বেশি শ্রম লাগবে। অর্থাৎ প্রোডাক্টের সাথে সরাসরি যেসব কস্ট জড়িত, সেগুলোকে আমরা মূলত বলি ভেরিয়েবল কস্ট। অপরদিকে এফসি বা ফিক্সড কস্ট বলতে কাকে বোঝায়, যে প্রোডাকশান আপনি উৎপাদন বাড়ান বা কমান, যে কস্টটা সবসময় স্থির থাকবে, সেটা হচ্ছে হলো ফিক্সড কস্ট। ধরে নেন আপনি একটা রুমে আপনার বেশ কিছু মেশিন আছে, সেখানে আপনি শার্ট উৎপাদন করেন। তো আপনি শার্টের উৎপাদন বাড়ান বা কমান, ওই রুমের ভাড়া কিন্তু একটা ফিক্সড, প্রতি মাসে আপনাকে 2000 টাকা যদি দিতে হয়, তাহলে ওই 2000 টাকায় দিতে হবে। এই জন্য বলা হয় যে ফ্যাক্টরির রেন্ট অথবা অফিসের রেন্ট হচ্ছে হলো আমাদের ফিক্সড কস্ট। অথবা আমরা যদি আমাদের ম্যানেজার থাকে, তাহলে ম্যানেজারকে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন দিই, তাহলে ম্যানেজারের স্যালারিও আমাদের ফিক্সড কস্ট। এতে পণ্য উৎপাদন বাড়ুক বা কমুক। তো তাহলে খুব সহজেই বুঝতে পারছেন যে ভেরিয়েবল কস্ট কাকে বলে এবং ফিক্সড কস্ট কাকে বলে। এরপর আসুন কন্ট্রিবিউশন মার্জিন আসলে মূলত কাকে বলে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যেটা পাই, সেটাই হচ্ছে হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। আর এখানে আমরা দেখছি যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা যেটা পাচ্ছি, সেটা হলো প্রফিট। আমরা এখানে কিছু সংখ্যার দ্বারা বুঝাইছি। ধরে নেন আপনি একটা পণ্য বিক্রয় করছেন, যেটার মূল্য হচ্ছে 90 টাকা। এরপর হচ্ছে হলো সেটার ভেরিয়েবল কস্ট হচ্ছে কত, 50 টাকা। তাহলে 90 থেকে 50 বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই হলো 40 টাকা। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট আছে হলো 20 টাকা। 20 টাকা যদি বাদ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে হলো আমার প্রফিট। এখন আমরা এখানে আসি, একটু দেখুন যে আমরা সেলস লিখেছি, এই সেলস বের করার সূত্রটা কি। আমরা প্রথমেই লিখছি সেলস ইজ ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট। অর্থাৎ আপনি জানেন না, কোনো একটা পণ্যের বিক্রয় মূল্য বের করতে গেলে ওই পণ্যটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন, সেটা আপনি এখানে ক্রয় মূল্য লেখেন। তারপর ওই পণ্যটা আপনি যখন বিক্রি করতে যাবেন, আপনার যে পরিমাণ খরচ হয়েছে, তার সাথে তো আপনি প্রফিট যুক্ত করেই তো আপনি বিক্রয় মূল্যটা বের করবেন, তাই না? এই কলমটার উৎপাদন খরচ যদি 20 টাকা হয়, তাহলে এই উৎপাদন খরচের সাথে আপনি লাভ, যেটা আমি বলছি কস্ট, আর আপনি লাভ যদি যুক্ত করেন, লাভ আপনি মনে করছেন 5 টাকা করে লাভ পাবেন, লাভ নেবেন প্রতি কলম বিক্রয়তে, তাহলে 20 টাকা আর 5 টাকা আপনি যোগ করে কত বিক্রয় মূল্য পাচ্ছেন, সেলস পাচ্ছেন। এরপর আমরা সেলস ইজ ইকুয়াল টু এখানে লিখছি ভিসিতে ভেরিয়েবল কস্ট, এফসিতে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আমরা বললাম না যে আমরা কস্টকে মূলত দুই ভাগে ভাগ করছি, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট। এই কস্টকে, এই টোটাল কস্টকে আমরা আলাদাভাবে কস্ট ভাগ করে এই ভেরিয়েবল কস্ট পেলাম, ফিক্সড কস্ট পেলাম, তার সাথে প্রফিট যুক্ত করে দিলাম সেলস। এরপর আমরা দেখুন এখানে সেলস ইজ ইকুয়াল টু লিখছি আমরা এই ভিসি ভেরিয়েবল কস্ট তো আছেই, এখান থেকে আমরা এই ফিক্সড কস্ট আর প্রফিট সমান সমান আমরা কন্ট্রিবিউশন মার্জিন লিখেছি। এখন এই ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে আসলো সেটা আপনি একটু দেখুন। এই যে আমরা 2 নম্বর সূত্রতে আমরা লিখছি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে আমরা এই সূত্রটাকে একটু যদি ভেঙে লিখি, আমরা কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান এই ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এই ফিক্সড কস্টটা এদিকে চলে গেল। তাহলে আমরা কি বলতে পারি না যে এই ফিক্সড কস্ট প্লাস প্রফিট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন? তাহলে এখানে আমরা দেখেন এই ফিক্সড কস্ট প্লাস প্রফিট সমান সমান আমরা কন্ট্রিবিউশন মার্জিন লিখেছি। এরপর আমরা দেখুন যে এখানে সেলস ইজ ইকুয়াল টু লেখা আছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তারপর সেলস ইজ ইকুয়াল টু বিইপি সেলস ডিভাইডেড বাই বিইপি রেশিও। সেলস ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। সেলস ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ফিক্সড কস্ট রেশিও। অর্থাৎ আপনি যখন এই সূত্রগুলোতে যাবেন, দেখবেন যে উপরে যেটা থাকছে নিচে সেই রেশিও দ্বারা ভাগ করলেই আমরা সেলস পেয়ে যাচ্ছি। যেমন উপরে ভেরিয়েবল কস্ট, তাহলে নিচে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা ভাগ করলেই সেলস পেয়ে যাচ্ছি। উপরে ফিক্সড কস্ট, নিচে আমরা ফিক্সড কস্ট রেশিও দ্বারা ভাগ করলেই সেলস পেয়ে যাচ্ছি। তো ব্যাংকার বন্ধু, আমরা এখন সেলস কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। এর পরের আলোচনায় আমরা ফিক্সড কস্ট কিভাবে বের করতে হয় বা ভেরিয়েবল কস্ট কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভেরিয়েবল কস্ট নিয়ে আলোচনাটা দেখে ফেলি। প্রিয় ব্যাংকার বন্ধু, এবার আমরা চলুন যে ভেরিয়েবল কস্ট কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে নেই।
প্রথমেই আমরা লিখেছি যে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। এটা আমরা মূলত পেয়েছি হলো এখান থেকে দেখুন যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা এই 1 নম্বর সূত্রটাকে যদি একটু ভেঙে লিখি যে সেলস মাইনাস ভিসি সমান সমান এখানে কী দেওয়া আছে সিএম, তাহলে আমরা যদি ভেরিয়েবল কস্ট বের করতে চাই সেলস সিএমটা এখানে নিয়ে চলে আসলাম, কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্ট সমান সমান কি সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন আমরা বলতেই পারি। এরপর ভেরিয়েবল কস্ট সমান সমান আমরা সেলস লিখছি মাইনাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এই ফিক্সড কস্ট প্লাস প্রফিট আমরা কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান পেয়েছি। তো এইটা আমরা কিভাবে পেয়েছি, এই 2 নম্বর সূত্রটা আপনি দেখুন সিএম মাইনাস ফিক্সড কস্ট এখানে কি দেওয়া আছে প্রফিট দেওয়া আছে, তাহলে আমরা এই সিএমকে যদি এই দিকে বের করতে চাই তাহলে ফিক্সড কস্ট এই দিকে নিয়ে চলে গেলে প্লাস হলো, আর এখানে আমরা প্রফিট পেলাম, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমরা ফিক্সড কস্ট প্লাস প্রফিট লিখতে পারি, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমরা ফিক্সড কস্ট প্লাস প্রফিট লিখেছি। এরপর আমরা দেখুন লিখেছি যে সি নাম্বারে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। এই ভেরিয়েবল কস্ট রেশিও আবার কীভাবে বের করে, এখানে দেখুন 1 নম্বরে ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, তাহলে আমরা সেলসকে এই ভিসি রেশিও দ্বারা যদি গুণ দেই তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পেয়ে যাব। বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনার বলা হয় যে 20% ভিসি রেশিও, তার মানে আপনি মনে করবেন যে 100 টাকার সেল হলে আপনার ভেরিয়েবল কস্ট হবে 20 টাকা। অনেক সময় আমাদের প্রশ্নে সরাসরি ভেরিয়েবল কস্ট না দিয়ে ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া থাকতে পারে এবং সেলসের পরিমাণ দেওয়া থাকতে পারে। ধরে নেন সেলস দেওয়া আছে 1 লাখ এবং আপনার ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া আছে 10%, তাহলে এই সেলসকে 1 লাখ গুণন আপনি যদি 10% গুণ দেন, কারণ আপনার প্রতি 100 টাকায় হচ্ছে হলো 10 টাকা ভেরিয়েবল কস্ট, তাহলে 1 লাখ টাকা সেলসে আপনার টোটাল ভেরিয়েবল কস্ট কত, এই জন্য সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা গুণ করলে যেটা আমরা পাই সেটাই হচ্ছে হলো আমাদের ভেরিয়েবল কস্ট। এছাড়াও আমরা দেখছি যে ভেরিয়েবল কস্ট সমান সমান আর একটা সূত্র টোটাল কস্ট। আমরা জানি যে কস্টকে আমরা টোটাল কস্টকে 2 ভাগে ভাগ করছি, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট মিলেই হয় টোটাল কস্ট, এই জন্য টোটাল কস্টকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা যেটা পাই সেটা হলো ভেরিয়েবল কস্ট। এরপর আমরা দেখুন ভেরিয়েবল কস্ট রেশিওর বেশ কিছু সূত্র লিখেছি। ভেরিয়েবল কস্ট রেশিওর প্রথম সূত্রটা হচ্ছে ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এরপর আমরা এখানে লিখেছি যে ভেরিয়েবল কস্ট রেশিও সমান সমান 100% মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো এটা কিভাবে আসছে, বলা হয়ে থাকে যে আমরা যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সেলসকে বলা হয় 100%, তো এই সিএম রেশিও প্লাস হচ্ছে ভিসি রেশিও মিলেই হয় হলো 100%, তাহলে আপনি এই ভিসি রেশিও যদি বের করতে চান তাহলে এই ভিসি রেশিওটা এদিকে রাখলেন, রেখে 100% মাইনাস এই সিএম রেশিওটা এদিকে চলে আসলো। এইভাবেই আমরা এখানে ভেরিয়েবল কস্ট রেশিও 100% মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পাই। আসলে আমরা এই যে সূত্র যদি আমরা দেখি তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। আমরা সেলস যেমন 100% বলছি, এই সেলসটা আমাদের গঠিত হবে হলো কন্ট্রিবিউশন মার্জিন প্লাস ভেরিয়েবল কস্ট দিয়ে। এই যে আপনি এখানে সেলস 1 নম্বর সূত্রতে আপনি দেখছেন না, সেলস মাইনাস আপনি কি লিখছেন ভেরিয়েবল কস্ট ইজ ইকাল টু কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে আমরা এটাকে বলতে পারি না যে কন্ট্রিবিউশন মার্জিন প্লাস ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্টটা এইদিকে চলে গেলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন প্লাস তো ভেরিয়েবল কস্ট লিখি, তাহলে এই সেলসটাই আমার কি হচ্ছে হলো 100%, এই যে 100%, তাহলে এই 100%কে আপনি সিএম রেশিও প্লাস ভেরিয়েবল কস্ট রেশিও বলতে পারেন। এরপর আমরা দেখতেছি যে এখানে আছে হলো ভেরিয়েবল কস্ট রেশিও সমান সমান চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। এভাবে ভেরিয়েবল কস্ট এবং ভেরিয়েবল কস্ট রেশিও নির্ধারণ করতে হয়। চলুন তাহলে আমাদের নেক্সট আলোচনা ফিক্সড কস্ট এবং ফিক্সড কস্ট রেশিও কীভাবে বের করতে হয় সেটা দেখে নিই। প্রিয় ব্যাংকার বন্ধু, এবার আমরা ফিক্সড কস্ট কীভাবে বের করতে হয় এবং ফিক্সড কস্ট রেশিও বের করতে হয় কীভাবে সেটা দেখে নিই একটু। আমরা প্রথমে দেখছি যে লিখছি যে ফিক্সড কস্ট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। তো আমরা বারবার বলছি যে এইটা যদি আপনি মাথায় রাখেন যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট, এইটা মনে রাখলে খুব সহজেই হয়ে যাবে। অথবা এই দুইটা সমীকরণ, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট। তো এখানে আমাদের ফিক্সড কস্টটা কীভাবে আসছে সেটা হলো আমাদের 2 নম্বর সূত্র থেকে। আমরা যদি এখানে দেখি যে কন্ট্রিবিউশন মার্জিন আমরা লিখলাম, আর এই প্রফিটটা যদি এইদিকে লিখি
আর এই ফিক্সড কস্টটা আমরা ওইদিকে পার করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই ফিক্সড কস্ট সমান সমান তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট বলতে পারি না, এভাবেই লিখছি ফিক্সড কস্ট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এখন এই ফিক্সড কস্ট সমান সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট আমরা আরেকটা সূত্র দেখছি। এটা কিভাবে আসলো, এটা আসলো এই কন্ট্রিবিউশন মার্জিনকে ভাগ করে, মানে কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা ভেঙে পাইছি। এই যে 1 নম্বর সূত্রতে দেখুন আপনি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান সমান কি লিখছি, কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান সমান আমরা সিএম পাইছি। তো আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিনটা সমান সমান তাহলে কি আমরা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আমরা বলতে পারি। তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমরা লিখছি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। এরপর আমরা দেখতেছি যে ফিক্সড কস্ট সমান সমান এখানে লিখছে যে টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। আমরা যদি আমাদের মোট কস্টটা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট নিয়ে যেহেতু গঠিত, সেই জন্য আমরা মোট ব্যয় থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলেই আমরা পাই হলো ফিক্সড কস্ট। এছাড়াও ফিক্সড কস্ট সমান সমান সেলস ইন্টু ফিক্সড কস্ট রেশিও দ্বারা গুণ করলে আমরা ফিক্সড কস্ট পাই। কারণ দেখুন ফিক্সড কস্ট রেশিওটার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এই ফিক্সড কস্ট রেশিও দ্বারা আমরা বুঝি, যদি প্রশ্নে 20% থাকে তাহলে আমরা বুঝে নেব 100 টাকা সেলস হইলে 20 টাকা হচ্ছিল ফিক্সড কস্ট। এই জন্য টোটাল সেলস যেটা দেওয়া থাকবে সেটাকে যদি আমি ফিক্সড কস্ট রেশিও দ্বারা গুণ করি তাহলে ফিক্সড কস্ট পেয়ে যাব। টোটাল সেলস 20,000 দেওয়া থাকলে এবং প্রশ্নে ফিক্সড কস্ট রেশিও 20% দেওয়া থাকলে এই 20,000কে 20% দিয়ে গুণ করলে আমরা পাবো ফিক্সড কস্ট। এরপর আসুন ফিক্সড কস্ট সমান সমান আমরা লিখছি যে সেলস ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মাইনাস প্রফিট। এইটা মূলত আমাদের থেকে আসছে অনেকটা। দেখেন এখানে আমরা বলছি যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, তো সেলসকে আমরা সিএম রেশিও দ্বারা গুণ করলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা পাই, সেখান থেকে আমরা প্রফিট বাদ দিলেই আমাদের ফিক্সড কস্ট হয়ে যাবে। এরপর দেখুন আমাদের ফিক্সড কস্ট রেশিওর সূত্রটা কি। প্রথমে ফিক্সড কস্ট রেশিও আমরা যেটা জানি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। আমরা দেখলাম না কিছুক্ষণ আগে যেমন ভেরিয়েবল কস্ট রেশিও বা ফিক্সড কস্ট রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলবে সবসময় এটা আপনারা মনে করবেন সেলসের উপর। তাহলে সবসময় যখন যে রেশিও বলবে, এই যেমন ফিক্সড কস্ট রেশিও বলছে উপরে আমরা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস, এখানে যদি ভেরিয়েবল কস্ট রেশিও থাকতো তাহলে আমরা উপরে ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমরা বের করতাম উপরে থাকতো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। অর্থাৎ যে রেশিও বের করতে বলবে সেটা উপরে দিব, নিচে সেলস দিব, দিয়ে 100 দিয়ে গুণ করে দিব। এরপর ফিক্সড কস্ট রেশিও আমরা বের করতে পারি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মাইনাস প্রফিট রেশিও। কারণ দেখুন আপনার ফিক্সড কস্টটা আপনি বের করেন কিভাবে, এই যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট ইজিক্যাল টু প্রফিট, তাই না? এই যে আপনি এখানে তাহলে কি বলতে পারেন, এই কন্ট্রিবিউশন মার্জিনকে আপনি প্রফিট, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে আপনি পাচ্ছেন ফিক্সড কস্ট। তাহলে আমি এখানে কন্ট্রিবিউশন মার্জিনকে আমি যদি লিখি সিএম রেশিও আর প্রফিটকে প্রফিট রেশিও দ্বারা বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো ফিক্সড কস্ট রেশিও। অর্থাৎ এ নাম্বার সূত্রটাই হচ্ছে হলো, আর বি নাম্বার সূত্র সেম, কিন্তু ওখানে ফিক্সড কস্ট শুধু বলছে আর এখানে ফিক্সড কস্ট রেশিও বলছে, এই জন্য আমরা সবগুলো রেশিও নিয়েছি। এরপর আমরা বলছি যে ফিক্সড কস্ট রেশিও সমান সমান বিইপি রেশিও ইন্টু সিএম রেশিও। তো প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। যদি আপনারা ওই মেইন যে সক্সটা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাই হলো কন্ট্রিবিউশন মার্জিন, এবং দ্বিতীয় সমীকরণটা আমরা বলতেছি কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে পাই আমরা প্রফিট। এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে খুব সহজেই ভেরিয়েবল কস্ট রেশিও এবং ভেরিয়েবল কস্ট নির্ধারণ এবং ফিক্সড কস্ট রেশিও এবং ফিক্সড কস্ট নির্ধারণ খুব ইজি হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, প্রফিট এবং প্রফিট রেশিও নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা মোস্ট গুরুত্বপূর্ণ যে সূত্র থেকে আমাদের অঙ্ক বেশি আসে, ব্রেক ইভেন পয়েন্ট এবং মার্জিন অফ সেফটি, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম 3টি ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করব এবং পরের ক্লাসগুলোতে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।